experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ধুর বোকা, প্রেম কি এতই সোজা? সরব গাছের ডালে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে বলল, তোমার এত লম্বা চুল, তবু ভাইয়া তোমার প্রেমে পড়লো না? লম্বা চুল থাকলে যে প্রেম হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। প্রেম হলো কাব্যিক বিষয়। তোমার ভাইয়ার মতো গরু টাইপ মানুষের মধ্যে কাব্য টাব্য ঢুকানো কঠিন, বড়ই কঠিন। সরব উৎসুক হয়ে বলল, তাহলে ভাইয়ার মধ্যে কাব্য ঢোকানোর ব্যবস্থা করা যাক। কাব্য ঢোকানোর প্রথম ব্যবস্থা হলো চিঠি। ছোটবেলায় দেখেছি বড় বড় ছেলেরা চিঠি লিখে আমাদের দিয়ে চিঠি পাঠাতো। তুমিও চিঠি লেখো, ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক তখনই ভারী গেট খুলে ভেতরে এলেও ঘরমাক্ত মাহবুব। হাতে বাজারের ব্যাগ, গায়ে হালকা গোলাপি শার্টটা জপজপ করছে ঘামে। মাহবুবের গায়ের শার্টটা দেখে তীক্ষ্ণ চোখে চাইল তরু। তরু মনে মনে বলল, এই বেত্তমিজ পুরুষ সব রেখে আমার গায়ের শার্টটাই পরেছে। আমি জানি আমাকে খোঁচাতে ইচ্ছে করেই পড়েছে। তরু দীর্ঘশ্বাস ফেলল, গেটের দিকে একবার চেয়ে বলল, তোমার ভাই ওসব চিঠি ফিটির স্টেজ টপকে একেবারে আপার স্টেজে উঠে বসে আছে। তৃণভোজী বাঘ মাংসাশী হতে পারে, কিন্তু মাংসাশী বাঘ তৃণভোজী হতে পারে না। তোমার ভাইয়ার হয়েছে সেই দশা। সে এখন মাংসাশী লেভেলে আছে। তার কাছে এসব চিঠিপত্র লাগবে ওই ঘাসের মতোই। চিঠিপত্র দিয়ে তাকে প্রেমে ফেলা যাবে না। তরু সরব দুজনে হতাশ চোখে বাজারের ব্যাগ হাতে এগিয়ে আসা নীরবের দিকে চেয়ে রইল। নীরবের ঘেমে নিয়ে যাওয়া মায়া মায়া মুখটির দিকে চেয়ে তরুর প্রেম প্রেম মনটা প্রেমের সাগরে ডুবে গেল। ইস, তার পুরুষটা! তরুর ইচ্ছে হলো ওনার আঁচল দিয়ে নীরবের কপালের ঘাম মুছে দিতে, কিন্তু তরু এখন দেয়ালের ওপারের মানুষ। নীরব নিজ চেষ্টায় সে দেয়াল পেরোতে না পারলে এসব হাবু ডুবু ডুবু হাবু কোনোটাই সম্ভব না। তরু চায়ের কাপ হাতে চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। নীরব পেয়ারা গাছের কাছাকাছি এসে ফ্রুকুচকে সরবের দিকে চাইল। কি ব্যাপার, আজ তোর স্কুল নেই? স্কুলে যাসনি কেন? সরব ভাইয়ের প্রশ্ন শোনা মাত্রই তরতর করে মগডালে উঠে গেল। মুখ ভার করে বলল, ভাবি এসেছে, আজ স্কুলে যাব না। তরু মুগ্ধ চোখে নীরবের দিকে চেয়ে আছে। নীরবের থেকেও সুপুরুষ আমার বন্ধু মহলে তো আছে। কবি কবি ছেলে থেকে শুরু করে উচ্ছৃঙ্খল প্রেমিক কে নেই আমার পরিচিত মহলে। তবুও সবাইকে ছাপিয়ে আমার কাছে ঘরমাক্ত পুরুষটাকেই ভালো লাগছে। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। অথচ এই পুরুষটাকে দেখো। নীরব হাতের ব্যাগটা তরুর দিকে এগিয়ে দিয়ে বলল, ভাবির সঙ্গে স্কুলের কি সম্পর্ক? সরব উত্তর না দিয়ে মুখ ভার করে চেয়ে রইল। নীরব বলল, তোর ভাবি সারা জীবন এখানে থাকবে, তার মানে তুই সারা জীবনে স্কুল কলেজে যাবি না? সরব ভাইয়ের কথায় উত্তর দিল না। সে ভাবির দিকে চেয়ে বলল, ভাবি আজ স্কুলে যাব না। সরব বুদ্ধিমান, সে এটুকু বুঝেছে ভাবির থেকে সম্মতি বাক্য নেওয়া গেলে ভাইয়ার থেকে চড়থাপ্পড় খাওয়ার সম্ভাবনা কম। ভাইয়া কিছু বলবে না। নীরব তরুর দিকে চাইল, একদম সাধারণ চাহনি। অথচ তরু মনে মনে চমকে উঠল। বুকের ভেতরে অসীমে গিয়ে ঠেকা সেই পুরনো ভূমিকম্প। নীরব হাত বাড়িয়ে তরুর হাতের চায়ের কাপটা নিয়ে বলল, তোর ভাবিরও তো ক্লাস আছে, তুমি আজ ভার্সিটি যাবে না তরু? তরু, কি স্নিগ্ধ ডাক নীরবের! এই স্নিগ্ধ ডাক আর এত এত অভিমানের দেয়ালে উপেক্ষা করে তরু কি করে বলবে? আজ আমার বর এসেছে, বর রেখে ভার্সিটি যেতে ইচ্ছে করছে না। তরু তীক্ষ্ণ চোখে নীরবের দিকে চাইল। নীরব চায়ের কাপে চুমুক দিয়ে নিষ্পাপ চোখে তার দিকে চেয়ে আছে। এই যে একটু আগে যেভাবে তাকালো, উফ! তরুর প্রেমের পারদে দাউ দাউ করে আগুন লেগে যাচ্ছে। তরু নীরবকে মনে মনে সহস্রবার গরু বলে ভর্ৎসনা করে ব্যাগ হাতে আঙিনা পেরিয়ে ক্ষয় ঢুকে গেল। শাশুড়িমাকে ইউনিভার্সিটির কথা বলতেই তিনি ব্যস্ত হয়ে বললেন, সে কি, আমার তো খেয়ালই ছিল না। দেরি হয়ে গেল বোধহয়। যাও যাও, তৈরি হয়ে নাও। নীরব, মোটরসাইকেল করে দিয়ে এলে বেশি সময় লাগবে না। নীরবের সাথে তরুর দ্বিতীয়বারের মতো দেখা হলো ড্রেসিং টেবিলের সামনে। তরু তার ভেজা লম্বা চুল নিয়ে বিপদে পড়েছে। নীরব তার পেছনেই দাঁড়িয়ে ঘড়ি পড়ছে। তরু চুলে চিরুনি চালাতে চালাতে গুনগুন করলো, রূপ দেখিলাম রে নয়নে, আপনা
দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে চন্দ্র সূর্য নাহি হয় রে ওহি রূপের সমান সে রূপ দেখিয়া আমার বাঁচে না হো পরাণ আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে। স্পষ্ট নীরবকে খোঁজে মারার চেষ্টা। নীরব ঘড়ি পড়তে পড়তেই আর চোখে চাইল। তোর পুরো ব্যাপারটাকে না বোঝার ভান করে কাঁধ বেয়ে নেমে যাওয়া চুলগুলোকে ছুঁড়ে দিল পেছনে। নীরব তৎক্ষণাৎ মাথা উঁচু করে দাঁড়ালেও মুখ গলা ভিজে গেল ভেজা চুলের ছোঁয়ায়। তরু বাঁকা চোখে চেয়ে বলল, এই যে ভদ্রলোক, ফ্রিতে তো করে ফেললেন বিয়ে। এতই যদি হেয়ার ড্রায়ার কিনে দেওয়ার ভয়, তবে খুঁজে খুঁজে লম্বা চুলের মেয়ে বিয়ে করার ব্যাপারটা কি? নীরব উত্তর দিল না। তরুর ওনার আঁচল দিয়ে মুখ গলা মুছে আয়নায় তাকালো, বলল, তোমার হাইটটা দারুণ, 5'6" না? তরুর মেজাজ খারাপ হয়ে গেল। হাসি হাসি মুখে নীরবের দিকে চেয়ে রইল। শুধু হাইট, আর কিছু দারুণ না? কালকে শার্টটা খুলে রেখেছি তোমার জন্য, তুমি রাতে সেটা আবারও পড়তে পারো। অত্যন্ত নরম ভদ্র ও বিনয়ী কণ্ঠে কথাটা শেষ করলো নীরব। এত বিনয়ী স্বরে পৃথিবীর সব থেকে ফালতু কথা শুনে তরুর ঠোঁটের হাসি বিস্তৃত হলো। তরু কখনো রেগে যায় না, কিন্তু আজ তার রাগে দুঃখে সজলের মাথা কেটে ছাগলকে খাওয়াতে ইচ্ছে হলো। সজল ভাই এমন এক লোককে কি করে সহজ সরল ভদ্র বাচ্চাটা বলতে পারলো? বেয়াদব। বাইকে নীরবের পেছনে খুব গম্ভীর হয়ে বসল তরু। সে এইমাত্র সিদ্ধান্ত নিয়েছে নীরবের সাথে সে কোনো রকম কথাবার্তা বলবে না। বিয়ের পর থেকে তার মাথা কেমন এলোমেলো হয়ে গিয়েছে। নিজের ক্যারেক্টারকেই সে চিনে উঠতে পারছে না। বিয়ের সাইড এফেক্ট এত ভয়াবহ হবে জানলে সে কখনো নীরবকে বিয়েই করতো না। চোখ মুখ শক্ত করে বসে থাকা তরু নীরবের কাঁধেও হাত রাখলো না। নীরব বলল, চুল ঠিক করে বসো, চাকায় ঢুকে যাবে তো। পারবো না। নীরব কোনো প্রত্যুত্তর করল না। গাড়ি থামিয়ে নিজেই চুলগুলো টেনে তরুর কোলের উপর রাখলো। নিজের হেলমেটটা তরুর মাথায় পরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। একেবারে তরুর ডিপার্টমেন্টের সামনে গিয়ে বাইক থামালো নীরব। সুন্দরী মেয়েদের পুরুষ বন্ধুরা সর্বদাই একটা প্রেমিক প্রেমিক আবহ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের চোখে মুখে দেবদাস দেবদাস লক্ষণ থাকে। তাদের কথায় কাজে সেই প্রেম গলে গলে পড়ে। তরুর ক্ষেত্রে সেই পরিসরটা আরও একটু বৃহৎ। সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সকল পুরুষই তাকে মন দিতে আগ্রহী। তরুর জন্য প্রেমে গদগদ তাদের হৃদয়। তরু তাদের হাতে ধরা না দিলেও প্রেমে ডুবে যাওয়া প্রত্যেক পুরুষের দিকেই মোহনীয়া চোখে তাকায়। সেই মোহনীয়া তরু কোনো এক পুরুষের পেছনে বসে ডিপার্টমেন্টে এসেছে তার চরিত্রের উপরে ঘটে যাওয়া সব থেকে মর্মান্তিক ঘটনা। তরু পুরুষ জাতির হৃদয় দলিত করে বাইক থেকে নেমে দাঁড়ালো। নীরব শুধালো, তোমার ক্লাস কটায় শেষ? আমার আজ ক্লাস নেই। নীরব এবার সত্যি সত্যি অবাক হলো। হতভম্বা চোখে চেয়ে রইল অনেকটা ক্ষণ। তাহলে আসলে কেন? তরু উদাস কণ্ঠে বলল, স্বামী দেখাতে এনেছি। বিয়েটা যেহেতু ফ্রি, স্বামী দেখারও ফ্রি ফ্রি। তরু হাসি হাসি মুখে গুনগুন করলো, ওহো স্বামী, আমার স্বামী গো, ভালোবেসে দিলাম এই মন। ওহো স্বামী, আমার স্বামী গো, ভালোবেসে দিলাম এই মন। তুমি আমার প্রাণের স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের জীবন। নীরব হতভম্ব চোখে চেয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না তার বউ তাকে সত্যি সত্যি এই ঢপটা দিল। দুপুর গড়িয়ে বিকেলে ম্লান রোদ এসে পড়েছে আঙ্গিনায়। চৈত্রে ভ্যাবসা গরমে শান্ত হয়ে আছে বাড়ি খেয়ে থাকা গাছগাছালির ঝাঁক। কোথাও এক চিলতে হাওয়া নেই, স্বস্তি নেই। এই স্বস্তিহীন তপ্ত বিকেলেই আগুন গরম চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালো তরু। চায়ের কাপ প্রাচীরের উপর রেখে বালতি ফুর্তি ভেজা কাপড় মেলে দিতে গিয়ে নীরবের দেখা মিলল। নীরব সরবের সাথে ক্রিকেট খেলছে। তরু খানিকটা আশ্চর্য হলো। এই লোক ক্রিকেটও খেলে? বাবা!
তরু ইচ্ছে করে বালতি হাতে তাদের খেলার মাঝখান দিয়ে হেঁটে গেল। তরুকে দেখে দুই ভাই খেলা থামিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। তরু কাপড় মেলে মাথার তোয়ালে খুলে চুল ছাড়তে নিতেই কথা বলল সরব। এই ভাবি চলো খেলি। নীরব ব্যাট হাতে তরুর দিকে চেয়ে আছে। তরুর বুকের ভেতরে ছলকে উঠল প্রেমসাগরের ঢেউ। গলা শুকিয়ে এলো, নিষ্পিস করে উঠল হাত পায়ের পাতা। তরু হাতের তোয়ালিটা রোদে মেলে দিয়ে পিছু ফিরে দাম্ভিক চোখে চাইল, বলল, আমি কোনো পুলিশ অফিসারের সাথে ক্রিকেট খেলবো না সরব। এরা খেলাধুলায় ভালো হয় না। নারীর বন বুঝে না যেজন, সেজন ক্রিকেটের কি বুঝবে? নীরব তখনও ব্যাটের উপর ভর ছেড়ে চেয়ে আছে তরুর দিকে। সেদিকে না তাকিয়েও তরু বুঝতে পারে জোড়া ভ্রুদয়ের নিচে শিশির জাগানো সেই দৃষ্টি। তরুর উথাল পাথাল লাগে এই পৃথিবী। বুকের ভেতরে চিনচিনে ব্যথা হয়। এই লোককে তার এত কেন ভালো লাগে? এই দায়ে ফুঁসে ওঠে মন। পর মুহূর্তে মায়া মায়া হয়ে আসে হৃদয়। গভীর মায়ায় তার গা ঘেঁষে বসতে ইচ্ছে হয়। ইস, এই ঘেমে যাওয়ার শ্যামলা পুরুষটাকে কি সুন্দর লাগছে। হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর। তরু আবারও খেলার মাঝখান দিয়ে হেঁটে যায়। নীরবের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুনগুন করে গান ধরে। মিষ্টি কথায় ভইলা তুমি আসলে পিরিতে খুঁজলা না, কাটাহারা ঘাত দিলা বন্ধু, ফুল তো কভু দিলা না। হো মিষ্টি কথায় ভইলা তুমি আসলে পিরিতে খুঁজলা না, কাটাহারা ঘাত দিলা বন্ধু, ফুল তো কভু দিলা না। অন্তরে পেহে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। অন্তরে দেহে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। গানের লয়ের সাথে সাথে বুকের উপর পড়ে থাকা দীর্ঘ চুলের রাশি পেছনে ছুড়ে দিতেই নীরবের মুখের উপর আছড়ে পড়ে। নীরব ভেজা চুলে ঝাপটা থেকে বাঁচার চেষ্টা করে না। এই যে তার বউ দিনে দুপুরে তার ছোট ভাইয়ের সামনেই তাকে ঠ্যাস মারার চেষ্টা চালিয়ে গেল। সে অত্যাচার সে মুখ বুজে সহ্য করে, প্রতিবাদ করে না। সরব অবশ্য ভাইয়া ভাবির এই আভ্যন্তরীণ দ্বন্দ্বটা ঠিক খেয়াল করলো না। হয়তো খেয়াল করলো, কিন্তু ঠিক কতটা করলো বোধগম্য হলো না। সে কিছুক্ষণ উদাস মুখে বাড়ির প্রাচীর ঘেঁষা গাছের দিকে চেয়ে থেকে শুধালো। ভাইয়া বল করবো? তরু চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দার দরজায় আঁচল বিছিয়ে বসল। ভেজা চুলগুলো ছড়িয়ে রইল পুরো দরজা জুড়ে। গাছের পাতার ফাঁক করে ছেঁড়া ছেঁড়া রোদ্দুর এসে পড়ছে তার মুখের উপর। গোলাপি শাড়ি পরনে ঠিক যেন প্রতিমার মতো লাগছে তার মুখ। কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত সুন্দর এক প্রতিমা, যে মহিমান্বিত অতি মানবীয়, যার বাস পৃথিবী ছেড়ে ভিন্ন কোনো জগতে, হয়তো কোনো মেঘের দেশে অথবা চির অন্ধকারে। তোর গম্ভীর চোখে নীরবের দিকে চেয়ে আছে। দৃষ্টিতে পড়েছে গাঢ় অভিমানের ছায়া। এই প্রগাঢ় অভিমান ভুলে মেঘের দেশের রাজকন্যা তোর কখনো নীরবকে ক্ষমাটমা করবে না, কখনো না। তরুর ভাবনার মাঝেই ছনছন করে বেজে উঠল ভাঙা কাচের টুকরো। তরু চায়ের কাপে চুমুক দিয়ে উদাস চোখে চাইল। নীরব ব্যাট হাতে গম্ভীর মুখে পাশের বাড়ির ভাঙা জানালার দিকে চেয়ে আছে। এইমাত্র সে একটা অঘটন ঘটিয়েছে। দুই ভাই মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এই ধরনের অঘটন তাদের নতুন নয়, প্রায়শই ঘটে এবং এতে তারা অভ্যস্ত। সরব মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল। সম্বিত ফিরে পেতেই মিলি সেকেন্ডের মাঝে নিজের হাতের কাছে স্ট্যাম্পগুলো তুলে ভো দৌড় লাগালো। যেতে যেতে বলল, ভাইয়া ভাগো, আম্মু জানলে খবর আছে। তরুকে অবাক করে দিয়ে বাকি স্ট্যাম্পগুলো নিয়ে চম্পট দিল নীরব। লম্বা লম্বা পা ফেলে তরু ছড়িয়ে রাখা চুলে রাশি ডিঙ্গিয়ে দুই ভাই অন্তর্ধান দিল ঘরের ভেতর। আশ্চর্য, এই লোক এমন ছেলে মানুষও করে। তরু আগের মতোই বসে থেকে চায়ের কাপে চুমুক বসালো, যেন ঠিক এই মুহূর্তে কিচ্ছুটি ঘটেনি তার সামনে। কয়েক মুহূর্ত পর স্টিলের গেইটে ক্যাচ ক্যাচ শব্দ তুলে ভেতরে ঢুকলো পরিপাটি দেখতে একটি মেয়ে, হাতে লাল টকটকে ক্রিকেট খেলার বল। তরু চায়ের কাপে চুমুক দিয়ে মেয়েটির দিকে চেয়ে রইল। 16-17 বছরের মেয়েটির চোখে মুখে উজ্জ্বল হাসি।
চোখে সযত্নে টানা কাজলে প্রলেপ। তরু কৌতুক বোধ করলো। মেয়েটি এগিয়ে আসতেই হাসি মুখে শুধালো। কেমন আছো মিষ্টি? মেয়েটি চমকে উঠল। কি আশ্চর্য, আমি তো আপনাকে কখনো দেখিনি। আপনি আমার নাম জানলেন কি করে? তরু মেয়েটি নাম জানে না। মেয়েটির মুখে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে বলেই অনুমান করতে পেরেছে। তাই অনুমান যে এভাবে মিলে যাবে কে জানতো। তরু মৃদু হাসলো, রহস্য করে বলল, আমি মানুষের মুখ থেকে অনেক কিছুই বলে দিতে পারি। মিষ্টি সন্ধ্যান চোখে চাইল, সরু চোখে চেয়ে বলল, সত্যি? তরু হেসে বলল, সত্যি। বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমার মুখ দেখে আর কি কি বলতে পারবেন আপনি? তরু চায়ের কাপটা নামিয়ে রেখে গালে হাত দিয়ে বসল। মোহনীয় এক হাসি দিয়ে কিয়ৎক্ষণ মিষ্টির দিকে চেয়ে রইল। চোখে মুখে অন্যরকম এক রহস্য এনে বলল, আর কি বলতে পারি? এই যেমন তুমি কলেজে পড়ো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, পড়াশোনা তোমার ভীষণ অপছন্দ, কিন্তু একটা বিশেষ কারণে তুমি খুব পড়াশোনা করো। তুমি কল্পনা করতে ভালোবাসো, অবসরে খুব প্রিয় এক পুরুষের সাথে কল্পনায় ঘুরে বেড়াও। তোমার প্রিয় রং সাদা। বাসার জানালা ভাঙলে মানুষ রেগে যায়, মন খারাপ করে, তবে তোমাদের বাসার জানালা ভেঙে যাওয়ায় তুমি অত্যন্ত আনন্দিত। ঠিক বলেছি? মিষ্টি বিস্মিত চোখে চেয়ে রইল। কি আশ্চর্য, কি আশ্চর্য! তরু মুখটা একটু এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, আমি আরও একটা কথা জানি, কথাটা খুব গোপন, বলবো? মিষ্টি আগ্রহ নিয়ে মাথা নাড়ল। তরু আগের চেয়েও ফিসফিসি করে বলল, এই বাড়ির একটা ছেলেকে তোমার ভীষণ ভালো লাগে। আমি ভুল না হলে সেই তোমার গল্পপুরুষ। তুমি জানালা ভাঙার রহস্য উদ্ঘাটনের বাহানায় তাকেই দেখতে এসেছো, তাই না? মিষ্টি অবাক হলো। পর মুহূর্তে লজ্জায় লাল হয়ে এলো মুখ। মাথাটা একেবারে বুকের কাছে নামিয়ে নিয়ে বিড়বিড় করল, বলটা উনি মেরেছে না? তরু হাসল। মিষ্টি মুখ উঠিয়ে বলল, কিন্তু আপনি কে? ওনার কাজিন? আপনি এত সুন্দর। আমি তো প্রথমে আপনাকে দেখে চমকে উঠেছিলাম, ভেবেছিলাম ভূত। আপনি আবার মন খারাপ করবেন না, আমি খারাপ ভূতের কথা বলিনি। পরীরাও তো ভূত। আমার দাদি বলেছিলেন পরীদের লম্বা লম্বা চুল হয়, তারা তাদের বিশাল চুল রোদে ছড়িয়ে দিয়ে বসে থাকে, সে চুলে কেউ পা দিলে তার ক্ষতি হয়। আমি ভেবেছিলাম আপনি বুঝি তেমন পড়ি। তরু হাসল। আমি মন খারাপ করিনি, বরং তুমি মন খারাপ করছো। আমি সুন্দর বলে মন খারাপ হচ্ছে? মিষ্টি মলিন কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি আর এখানে বেড়াতে আসবেন না। উনি যদি আপনার প্রেমে পড়ে যান তখন? তরু শব্দ করে হেসে উঠল। তরু কখনোই শব্দ করে হাসে না, আজ হাসল। তার খিলখিল হাসির শব্দে দোল খেয়ে উঠল প্রকৃতি। মিষ্টি মুগ্ধ চোখে চেয়ে রইল এই মোহনীয়া রমণীর দিকে। কি সুন্দর তার হাসি, চোখ দুটোতে টলমলে দুটো সমুদ্র। তরু হাসি থামিয়ে বলল, এখানে না এলে কোথায় যাব আমি? তোমার কল্পপুরুষ তো আমায় অন্য কোথাও যেতে দিবেন না। মিষ্টি অবাক। কেন দেবেন না? তুমি বলো দেখি, কেন দিবেন না? মিষ্টির মুখ কালো হয়ে এলো, টলমলো চোখে চেয়ে বলল, উনি আপনার প্রেমে পড়ে গিয়েছেন এই জন্য? তরু হাসল। তাহলে তুমি বলো। মিষ্টি চোখ বড় বড় করে চাইল। আপনি আপনি উনি কি আপনার বর? উনি বিয়ে করে ফেলেছেন? তরু আবারও হাসল। মিষ্টি রুষ্ট কণ্ঠে বলল, তাহলে আপনি মিথ্যা কেন বললেন? এই যে বললেন উনি আপনার প্রেমে পড়েননি। পড়লো না তো, বিয়ে করলে বুঝি প্রেমে পড়তে হয়? হয়তো। তাহলে বোধহয় আমি প্রেমে পড়ার মতো মেয়েই নই। আপনি এত সুন্দর, রূপকথার বন্দিনী রাজকন্যাদের মতো সুন্দর, তারপরও। তরু হাসল। উনি বোধহয় তোমার মতো কারো প্রেমে পড়তে চেয়েছিলেন। আমার মতো সুন্দরী হয়তো ওনার পছন্দ নয়। মিষ্টি টলমলো চোখে চাইল, কান্নায় বুঝে এলো ওর কণ্ঠ। তবে কেন ওনাকে বিয়ে করলেন আপনি? আমার এত কান্না পাচ্ছে। আমি ভেবেছিলাম উনি আমায় ভালোবাসবেন। হি ওয়াজ গুড উইথ মি।
আপনি ওনাকে বিয়ে না করলে উনি আমাকে ভালোবাসতেন। আমি বিয়ে না করলেই উনি তোমায় ভালোবাসতো? নিশ্চয়ই। উনি আমাকে বলেছিলেন আমার সাথে আমার নামের খুব মিল, আমি দেখতেও ভীষণ মিষ্টি।